সবসময় একই রুটিনে চলতে চলতে আমরা কেমন যেন ক্লান্ত হয়ে পড়ি। সবকিছুর প্রতি একটা উদাসীনতাও তৈরি হয়ে যায়, কেমন যেন একটা বিরক্তও চলে আসে। তাই মাঝে মাঝে সবকিছু থেকে একটু ব্রেক নিতে হবে। কর্মজীবন, সংসার, বন্ধুবান্ধব সবকিছু থেকে একটু স্পেস নেওয়া আর কি। আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ। খুবই লোভনীয় একটা খাবার আচার, আর সেটা তৈরির মাধ্যমে শুরু করছি আমার আজকের ভ্লগ। এত চটজলদি আচার বানানো শুরু করেছি দেখে গত ভ্লগে অনেকে অবাক হয়েছেন, তার মধ্যে তন্নি আপু অন্যতম। আর আম মাখা দেখে প্রত্যেকেরই যে প্রচণ্ড পরিমাণে লোভ লেগেছিল সেটা তো জানতে পেরেছি কমেন্ট সেকশনের মাধ্যমে। আসলে কি আর করার, খাবারটাই এরকম। তবে অনেকেই বলেছেন আচার যেন পাঠিয়ে দিই বানিয়ে, এছাড়া আম মাখাও খেতে চেয়েছেন। তবে আমি বলবো যার যার ঠিকানা যদি আমার এই কমেন্ট সেকশনে পোস্ট করেন, আমার জন্য কিন্তু পাঠিয়ে দেওয়াটা সহজ হবে। আমি কিন্তু আচার বানাতে খুব বেশি এক্সপার্ট না, সবসময় মায়ের আচারের বয়ামগুলো খালি করেছি। এই কাজে আমি বেশ মহা রকমের ওস্তাদ। তবে আচারে সর্ষের তেল আর দেশি রসুন এই দুটো জিনিস মনে হয় আমার কাছে বেশি প্রাধান্য পায়। এছাড়া পাঁচফোড়ন, শুকনো মরিচ এবং সরিষা বাটা সেগুলো তো রয়েছেই। আর এগুলো দিয়েই আসলে আচারটা করে নিচ্ছি। খুবই সিম্পল তেলের আচার। আচার বানাতে বানাতে আমার শাশুড়ি মার কথা অনেক বেশি মনে পড়ছিল। উনি খুব সহজ সিম্পলভাবেই আচার তৈরি করতেন এবং খেতে কিন্তু দারুণ ছিল। সবসময় দেখা যেত যে আমি যখনই বাসায় যেতাম তখনই আচারের বয়ামগুলো খালি করে ফেলতাম এবং উনি সবসময় বলতেন যে তার আচারের বয়াম কখনোই খালি হতো না। সুরভি আসার পর থেকে এগুলো আর থাকে না। সংসারে কিছু পার্টিকুলার কাজ রয়েছে যেগুলো করতে গেলে বা দেখলেই আসলে মামুনির কথা অনেক বেশি মনে পড়ে। আর এদিকে তেলের আচারটা বানানো শেষে আমি কিন্তু একটু মিষ্টি আচার বানিয়ে নিচ্ছি। মূলত টক ঝাল মিষ্টি এমন একটা আচার হবে, আর এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মামুনি যেবার ছিলেন লাস্টবার আমের সিজনে, তখন দেখা গিয়েছিল একবারে 10 কেজি আম এনেছিলেন এবং আমি এবং মামুনি মিলে দুজনেই প্রসেস করেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি সেই আচারগুলো আমরা আসলে বানাতে পারিনি। এর মাঝে উনি এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন যে রোদে শুকানোর যে প্রসেস সেটা আমরা কমপ্লিট করতে পারিনি। তবে আমের আচার বানিয়েছিলাম, তবে সেটা খুব বেশি দিন সংরক্ষণ করা যায়নি। আর আমার মায়ের হাতে আমের আচারটা তো খুবই আমার পছন্দের। আসলে আচার বলতে আমের আচার আমার বেশি ভালো লাগে। তবে সবসময় আমার মা যে আমের একটা ঝুরি আচার দেন, সেটা খিচুড়ির সাথে বা ভাতের সাথে খেতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এবারে ভেবেছিলাম যে গুড় এবং সেই সাথে চিনির সংমিশ্রণে আমি একটা মিষ্টি আচার বানাবো, তবে গুড় দিতে ভুলে গিয়েছি। গুড় দিলে কিন্তু আচারের কালারটা আরও অনেক বেশি সুন্দর আসে। সিলেটি ভ্লগার অরুন্ধতী চ্যানেল থেকে গত ভ্লগে দিদি একটা মিষ্টি কমেন্ট করেছেন। দিদি কিন্তু আমার চ্যানেলে নতুন এবং দিদি লিখেছিলেন যে বোন, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। আমি অরুণাচল প্রদেশ থেকে তোমাকে দেখছি এবং তোমার মুখে এত সুন্দর বাংলা শুনে মনটা খুশি হয়ে যায়। দিদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে তোমাকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আর তোমাকে ওয়েলকাম জানাতে জানাতে দেখো কত সুন্দর কিছু আচার আমি তৈরি করে ফেলেছি। আর আচারটা বানানোর পরে কিন্তু যে কোনো কাঁচ অথবা প্লাস্টিকের বোল বা প্লেটে আপনারা ট্রান্সফার করে ফেলবেন। এটা নতুনদের জন্য একটা টিপস। নয়তো ওই যে কড়াইতে আপনি বানিয়েছেন সেখানে রেখে দিলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে। আর আজকে করেছি আমার খুবই পছন্দের টমেটো এবং সে সাথে ছোট আলু আর সজনে ডাঁটা দিয়ে মাছ রান্না। আর মা যে কচি চাল কুমড়াটা নিয়ে এসেছিল গ্রাম থেকে, সেটাই আমি একটু ভাজি করে নিয়েছি। যেহেতু কচি ছিল তাই এটা খেতেও অনেক বেশি আমাদের কাছে ভালো লেগেছে। এত গরম, তারপরেও কিন্তু সেটা সহ্য করে আমাদের পরিবারের সবার জন্য রান্না করতে হচ্ছে। তবে কিছু ছোট ছোট টিপস ফলো করে আপনি কিন্তু আপনার ঘরটাকে অনেক বেশি ঠান্ডা রাখতে পারেন। দিনের বেলা দরজা বা জানালার যে পর্দাগুলো রয়েছে সেগুলো না সরানোই ভালো। একটু টেনে রাখলে দেখা যাবে যে ঘরে আলো ঢুকতে পারে না, যার ফলে ঘরটা অনেক বেশি ঠান্ডা থাকে। বিকেলের পর থেকে আমি দরজা কিংবা জানালা খুলে দিলেও আমি কিন্তু চেষ্টা করি সারাটা দিন একটু বন্ধ করে রাখতে, তাতে তাপ ঘরে আসে না এবং ঘরটাও ঠান্ডা থাকে। আর যদি কোনো মোটা কাপড় বা আমার মতো এরকম মোটা কাঁথা থাকে, সেটা কিন্তু আপনি জানালার গ্রিলে একদম টাঙিয়ে দিয়ে তারপরে যদি পর্দাগুলো রেখে দেন, তাহলে দেখবেন যে ঘরটা ঠান্ডা থাকবে। কখনো কখনো ভেজা কাঁথা আমি এভাবে জানালার গ্রিলে দিয়ে তারপরে পর্দা মেলে দিই, তাতে কিন্তু ঘরটা ঠান্ডা থাকে। আর ঘরে একটু অপ্রয়োজনীয় আলোগুলো নিভিয়ে দিলেই ভালো। চাইলে ব্যবহার করতে পারেন এরকম ফেরি লাইট। প্রাকৃতিক উপায়ে ঘরটা ঠান্ডা রাখতে আপনি কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন ভারী পর্দা। এতে খুব দ্রুত ঘরে আলো প্রবেশ করবে না এবং ঘরটা অনেক ঠান্ডা থাকবে। এছাড়া মাঝে মাঝে আমি যে একটা কাজ করি তা হচ্ছে এক ডিশ বা একটা বোলের মধ্যে পানি নিয়ে এতে এক টুকরো বরফ কিংবা ঠান্ডা পানি আমি এতে দিয়ে দিই। এরপর খুব দ্রুত বা স্পিডে আমি ফ্যানটা ছেড়ে দিলে দেখা যায় যে ঘরটা কিছুক্ষণের মধ্যে অনেকটা ঠান্ডা হয়ে যায়। আর এটা যখন করবেন তখন কিন্তু দরজা জানালা বন্ধ থাকতে হবে। আর কখনো কখনো আমি কোনো পুরনো ন্যাকড়া
বা কোনো একটা পাপোশ এগুলোর ওপরে এই ঠান্ডা পানিগুলো একটু ছিটিয়ে দিই। তাতে দেখা যায় যে ফ্লোরটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়। ঘরের দেয়ালে যদি ডিপ কালারের রং ব্যবহার করেন তখন কিন্তু দেখা যাবে যে সেই কালারটা খুব দ্রুত তাপটা শোষণ করে নেয়, যার ফলে দেখা যায় যে ঘরটা অনেক ঠান্ডা থাকবে। এসি ছাড়াই ঘরটা ঠান্ডা রাখতে আমি মাঝে মাঝে যে টেকনিকগুলো ফলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন, বা আপনাদের যদি আরও কোনো টিপস জানা থাকে সেটাও আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর এদিকে আচারগুলো একটু বয়ামে ভরে নিচ্ছি। আর কেমন লাগলো আমার এই প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখার আপনাদের টিপসগুলো, যদি ভালো লাগে তাহলে কিন্তু জানাতে পারেন কমেন্ট বক্সে। আর যদি ভালো লেগে যায় আমার আজকের ব্লগ, চাইলেই একটা লাইক দিয়ে দিতে পারেন। আর পরবর্তীতে এই ধরনের ব্লগ আরও দেখতে চাইলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে স্মাইল উইথ সুরভি। আচারের অনেকটাই আমি বয়ামে ভরে নিয়েছি, আর কিছু তেল আমি রেখে দিয়েছি, কারণ দেখা যাবে যে আজকে থেকে এটা ভাতের সাথে একটু একটু খাওয়া হবে। আর যখন এই রসুনগুলো ভাত খাওয়ার সময় মুখে লাগে তখন আমার কাছে বেশিই ভালো লাগে। এবারে কিন্তু আরও অনেক ধরনের আচার বানানোর নিয়ত করেছি, যেমন আমের ঝুরি আচার, চাইলে একটু মোরব্বাও দিতে পারি, আর অবশ্যই আমসত্ত্ব দিব। আর এগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আম মাখার ভিডিও যখন দিয়েছিলাম তখন প্রত্যেকেরই তো জিভে পানি চলে এসেছিল। আজকে আপনাদের কি অবস্থা বলুন তো? আমি তো যেন এমন একটা অবস্থা যে আমার ভ্লগে ভয়েসই দিতে পারছি না। মনে হচ্ছিল যদি একটু ভুনা খিচুড়ি হয়, সেই সাথে একটু ডিম ভাজি এবং সেই সাথে এই আচার, আমার যেন আর কিচ্ছু লাগবে না। আর আমার ছোট্ট সোনা পাখিটা, আপনাদের সবার কলিজার টুকরা সিজদামণি, সে কিন্তু নূপুর পায়ে একদম ঝুনঝুন ঝুনঝুন করে সারা বাড়ি মাতিয়ে রেখেছে। এটা ছিল ওর একটা ঈদ গিফট। ঈদ উপলক্ষে সিজদাকে এই উপহারটা দিয়েছে আমার খালামণি। 30 রোজার দিন আমরা গিয়েছিলাম ওর এই নূপুরটা কিনতে। ওকে পরানো যাচ্ছিল না, ওর জন্য অনেক চুড়ি কেনা হয়, অনেক হেয়ার ব্যান্ড কেনা হয়, কিন্তু ও পরতে চায় না। তবে সিজদার ফুপি খুব টেকনিক্যালি অনেক কিছু বলে এই নূপুর জোড়া পরিয়ে দিয়েছে। অনেকেই বলেন যে এত ছোট বয়সে এই নূপুরটা পরার কি দরকার, কয়দিন পরে তো আর এটা পরতে পারবে না, পা বড় হয়ে যাবে। কিন্তু আমার কাছে মনে হয় একটা সময় পা বড় হয়ে যাবে, কিন্তু এই যে ছোট্ট ছোট্ট পায়ে এই আদরের যে নূপুরগুলো রয়েছে সেগুলো তো আমরা আর পরাতে পারবো না। আর নূপুর পায়ে এই স্মৃতিময় মুহূর্তগুলো একটু ক্যামেরাবন্দির চেষ্টা করছিল সিজদার ফুপি। আর গত ব্লগে যখন আপনাদেরকে এই পিঠাগুলো দেখিয়েছিলাম, অনেকেই অনেক নামে এটাকে বলেছেন, খুবই সুন্দর সুন্দর নাম আমি জানতে পেরেছি। তবে যে কমলা রঙের পিঠাটা দেখছেন সেটাকে আমরা বলি সিরিঞ্জ পিঠা, আর সাদা পিঠাটা হচ্ছে আউলাকেশি বা এলোকেশি পিঠা। এলোমেলো চুল যেমন দেখতে হয়, পিঠাটাও নাকি দেখতে সেরকম, এই আর কি। সংসারের কাজকর্ম গুছিয়ে এবার আমরা যাচ্ছি একটা বিশেষ কাজে, কোয়ান্টাম ফাউন্ডেশনে যাচ্ছি। আমাদের 4 মাস হয়ে গিয়েছে ব্লাড দেওয়ার। সিজদার বাবা এবং আমি একসাথে যাওয়ার চেষ্টা করি প্রতি 4 মাস পর পর, এবং আমাদের কাছে এই জিনিসটা আসলে অন্যরকম একটা ভালো লাগা হিসেবেও কাজ করে। আর এবারে আরও একটা ভালো লাগা জিনিস হচ্ছে মেহেদি দেওয়া। নানুবাড়ি থেকে যে মেহেদি পাতাগুলো আনা হয়েছিল সেগুলো আসলে দেওয়ার সময় করে উঠতে পারছিলাম না। সংসারের সব কাজ শেষ করে এবারে বসেছি মেহেদি দিতে। তখন বাজে রাত প্রায় 10:30। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক মহিলা হাত দিয়ে একটি কিতাব বাড়িয়ে দিলেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত না বাড়িয়েই উনি জিজ্ঞাসা করলেন, আমি বুঝতে পারছি না এটা পুরুষের হাত নাকি নারীর হাত। সে বলল, নারীর হাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি নারী হলে অবশ্যই মেহেদির রং দিয়ে তোমার হাত রঞ্জিত করতে। যে নারীর হাতে মেহেদি থাকবে না সেটা মেয়ে নয়, পুরুষের হাত। আমার ক্ষুদ্র জ্ঞানে এই ছোট্ট একটা হাদিস শোনানোর মাধ্যমে শেষ করতে হচ্ছে আমার আজকের ভ্লগ। ইনশাল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো ভ্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।